তো আজকের ক্লাস বচনের বিরোধিতা লজিক ক্লাস 2025 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার আমার চ্যানেলের ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে তোমাদের লজিক ক্লাস। তো তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা জানো এই বচনের বিরোধিতা মানে 12 ফিলোসফির তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা থেকে এমসিকিউ আর এসিকিউ আমি লিখে দিয়েছি। এবার আমি তোমাদের লজিক ক্লাসটা করাবো। এর ফলে এখান থেকে যে এমসিকিউ আর এসিকিউগুলো লিখে দেওয়া হয়েছে তারপরে এই যে লজিক ক্লাসটা করাবো, এবার এই অধ্যায়টা তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর এমসিকিউ আর এসিকিউগুলো মুখস্থ করতে তোমাদের 1 মিনিটও সময় লাগবে না। তো চলো লজিক ক্লাসটা করে নেওয়া যাক। তার আগে সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। আরেকটা কথা বলছি, যারা এখনও ক্লাসগুলো করনি বাকি ক্লাসগুলো যেমন যুক্তি অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। যদি তোমরা কোথাও পড়েও থাকো অবশ্যই আমার চ্যানেলের এই ক্লাসগুলো করে যাবে, নাহলে পরীক্ষায় বিপদে পড়বে। তারপর বচন অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি, লজিক কমপ্লিট করে দিয়েছি, নোটস কমপ্লিট করে দিয়েছি। প্রকৃতপক্ষে যদি লজিক শিখতে হয়, নোটস নিতে হয় তো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে, নাহলে পরীক্ষায় বিপদে পড়বে। তো আর তাহলে কি হলো, যুক্তি অধ্যায় কমপ্লিট, বচন অধ্যায় কমপ্লিট, বচনের বিরোধিতা থেকেও এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি। 3টা অধ্যায় কিন্তু আমার কমপ্লিট। এখন লজিক ক্লাসটা হয়ে গেলে ব্যাস এই অধ্যায় তোমাদের কিন্তু কমপ্লিট। তো আজকের ক্লাস হচ্ছে বচনের বিরোধিতা, ঠিক আছে? তো মনে রাখবে এই অধ্যায়ে আমি তোমাদেরকে বলছিলাম এখন একটা ছক নিয়ে আলোচনা করব। যে ছকটা তোমরা দেখছো এটাকে বলা হয় বচনের বিরোধিতার ছক, ঠিক আছে? তো এই যে এই ছকটা ভালো করে দেখো তোমরা, আমি একটা ছক এঁকেছি, এটার নাম হচ্ছে বচনের বিরোধিতা, ঠিক আছে? তো এর বিরোধ চতুষ্কোণ বলা হয় যেটাকে, মানে 4টা কোণ যেহেতু আছে এটা বিরোধ চতুষ্কোণ, ঠিক আছে? তো এই যে এ বচন আর ই বচন, তো এই কোণ থেকে নামটা দিবে এ বচন, তারপর নাম দিবে ই বচন, তারপর নাম দিবে আই বচন, তারপর নাম দিবে ও বচন। তো এখানে সম্পর্ক, এই বিরোধিতার সম্পর্ক আছে। তো ভালো করে দেখো, এই যে এই কোণ থেকে এই কোণে একটা টান দিয়ে দিলাম, আগে প্রথমত 4টা কোণ আঁকালাম একে, তারপর এই কোণ থেকে এই কোণকে ক্রস করে দিলাম, মানে চিঠির একটা চিঠি হয় না, চিঠি যেমন খাম ভরা, ওরকম ছবিটা ভালো করে দেখো। তো এই কোণ থেকে এই কোণের যেটা নাম সেটা নাম দিয়েছি বিরুদ্ধ বিরোধিতা। এই কোণ থেকেও একই, এই কোণের নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। আর এই যে এই লাইন থেকে এই লাইন এ ই আই ও, এবার তোমরা মনে রাখবে দেখো বচন কিন্তু 4টাই বচন, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এগুলোকে সব নিরপেক্ষ বচন, যেগুলো আমরা বচন ক্লাসে লজিক ক্লাসে বুঝিয়েছি, ঠিক আছে? তো এ বচন আর ই বচনের মধ্যে যে সম্পর্ক সেটার নাম কি হচ্ছে বিপরীত বিরোধিতা। কি নাম? বিপরীত বিরোধিতা। এ বচন আর ই বচনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটার নাম কি? বিপরীত বিরোধিতা। তারপর ভালো করে দেখো আই বচন আর ওই, এগুলো কিন্তু মনে রাখবে, এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা বোঝার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছক যদি তুমি বুঝে যাও তাহলে এই অধ্যায় তোমার কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ক্লাসগুলো কিন্তু প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে। তাহলে কি বললাম, আই বচন আর ও বচনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটার নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। মনে থাকবে, আই আর ও এর মধ্যে যে সম্পর্ক তার নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। তো প্রথম যে সম্পর্কটা সেটার নাম শুধু বিপরীত বিরোধিতা। এইভাবে মনে রাখবে, প্রথম এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো এ বচন আর ই বচনের মধ্যে যে সম্পর্ক সেটার নাম কি? বিপরীত বিরোধিতা। তার নিচেরটাকে মনে রাখবে অধীন বিপরীত, এই লাইন নিচের লাইনটাকে মনে রাখবে অধীন বিপরীত বিরোধিতা। তো অধীন বিপরীত বিরোধিতা কার মধ্যে? আই আর ও বচনের মধ্যে। ক্লিয়ার হয়ে গেল? এবার এই যে এই পাশ আর এই পাশ, এই যে বাম সাইড আর মনে করো এই বোথ সাইড, এই সাইড আর এই সাইড, এই দুটোর নাম সম্পর্ক যেটা, সেই সম্পর্কটার নাম কি? অসম বিরোধিতা। তো অসম বিরোধিতা তাহলে কার মধ্যে সম্পর্ক হচ্ছে? এই যে এ আর আই, ই আর ও। তাহলে অসম বিরোধিতার সম্পর্ক ভালো করে দেখো। এবার আমি তোমাদেরকে যে শর্ট প্রশ্নগুলো লিখে দিয়েছি আস্তে আস্তে দেখবে, যদি সেগুলো পড়ে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু মনে পড়ছে। সেই শর্ট প্রশ্নগুলো সব কিন্তু ওইখানেই পাবে আমি যেগুলো লিখে দিয়েছি। তাহলে এই যে অসম বিরোধিতার সম্পর্ক কার কার মধ্যে, ভালো করে দেখো। অসম বিরোধিতার মধ্যে সম্পর্ক রয়েছে এ আর আই এর মধ্যে এবং ই আর ও এর মধ্যে। বোঝা গেল? তাহলে অসম বিরোধিতার সম্পর্ক কার কার মধ্যে? এ আই ই ও। তবে এটা অবশ্য কখনোই বলবে না এ আর ই এর মধ্যে অসম বিরোধিতা না,
কারণ এ আর আই এই সাইডটার নাম হচ্ছে অসম বিরোধিতা, আর এই সম্পর্ক এই দুটোর মধ্যে নাম হচ্ছে অসম বিরোধিতা। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি কি নাম জানলাম? বিপরীত বিরোধিতার সম্পর্ক জানলাম। কার কার মধ্যে রয়েছে? এ ইর মধ্যে বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা মানে তুমি কখনোই বলবে না আই আর ও এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটার নাম বিপরীত বিরোধিতা, কখনোই বলবে না। কারণ আই আর ও বচনের মধ্যে যেটা সম্পর্ক সেটা সিলেক্টেড, সেটার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। ক্লিয়ার? এবার যদি বলে এ আর ও এর মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটার নাম কি? এ আর ও এর মধ্যে যে সম্পর্ক রয়েছে এই কোণ থেকে এই কোণ ভালো করে তো নাম কি রয়েছে? বিরুদ্ধ বিরোধিতা। সেম বিরুদ্ধ বিরোধিতাও কিন্তু এ আর ও এর মধ্যে যেমন আছে, আই আর ই এর মধ্যেও আছে। শুধু আই ই না, ই থেকেও আই বলা যেতে পারে, আই থেকেও ই বলা যেতে পারে। মোট কথা ই আই এর মধ্যেও বিরুদ্ধ বিরোধিতা, আবার এই দিক থেকেও এদিকেও যাওয়া যেতে পারে। ও এর মধ্যেও বিরুদ্ধ বিরোধিতা, এ ও এর মধ্যেও বিরুদ্ধ বিরোধিতা। এদিক থেকে এদিকেও আসা যেতে পারে, এদিক থেকে এদিকেও এদিক থেকে এদিকেও আসা যেতে পারে, এদিক থেকে এদিকেও আসা যেতে পারে। তাহলে বিরুদ্ধ বিরোধিতা কার কার মধ্যে সম্পর্ক রয়েছে? বিরুদ্ধ বিরোধিতা সম্পর্ক রয়েছে কিন্তু এই বচনগুলোর মধ্যে এ ও এবং আই ই এর মধ্যে, বা ই আই এবং হচ্ছে এ ও এর মধ্যে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক কিন্তু মনে রাখবে ডবল ডবল, দুটো ক্ষেত্রে সম্পর্ক পাওয়া যাবে। এক এ ও এর মধ্যে পাওয়া যাবে, আবার আই ই এর মধ্যেও পাওয়া যাবে। এদিক থেকে এদিকেও বলতে পারো, এদিক থেকে এদিকেও বলতে পারো, এদিক থেকে এদিকেও বলতে পারো, এদিক থেকে এদিকেও বলতে পারো। ক্লিয়ার হয়ে গেল? আর অসম বিরোধিতা তো বললাম, আই এ ও বলতে পারো, এ আই ও বলতে পারো, ও ইও বলতে পারো, ই এ ও বলতে পারো। এবার পরীক্ষায় প্রশ্নগুলো আমি যে যে আলোচনা করছি সেই প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ তো লিখে দিয়েছি, সেই প্রশ্নগুলোই আসবে। আশা করি যদি তোমরা এই ক্লাসটা করছো ভালো করে, আর ওগুলো যদি পড়ে থাকো, আর যদি না করে থাকো ওই ক্লাসগুলো, এই ক্লাসটা করার পর বাকি ক্লাস এই অধ্যায় থেকে যে এমসিকিউ এসিকিউগুলো লিখে দিয়েছি দেখবে তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায় থেকে আরেকটা ছক আছে, যেই ছকটা আমি পরে আলোচনা করব। আপাতত বচনের বিরোধিতা ক্লাসটা হচ্ছে। আরেকটা ছক আছে, বাকি যে প্রশ্নগুলো এমসিকিউ আর এসিকিউ তোমরা পাচ্ছ ওই আরেকটা ছকের ওই প্রশ্নগুলো, তো সেটা নেক্সট ক্লাসে আলোচনা হবে, কারণ একটা ক্লাসেই একটা ছক দিয়েই আলোচনা হোক। ঠিক আছে? তাহলে বচনের বিরোধিতা এটা ছক তো বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের বচনের বিরোধিতা কি? এটা তো সম্পর্কগুলো জানলাম, তাহলে এটা গোটা ছকটাই হচ্ছে বচনের বিরোধিতা। তো বিরোধিতা কি স্যার? এটাই তো বুঝলাম না। তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার বিরোধিতা কি, সেটাই তো বুঝলাম না। বিরোধিতা হচ্ছে এই যে, ভালো করে দেখো, একই উদ্দেশ্য মানে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি গুণ, পরিমাণ কিংবা গুণ ও পরিমাণ উভয়গত পার্থক্য থাকে তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কগুলো বলা হয় বচনের বিরোধিতা, যেগুলো আমরা আলোচনা করেছি। মানে বিরোধিতা মানে সেটা বিপরীত বিরোধিতা হতে পারে, অধীন বিপরীত বিরোধিতা হতে পারে, অসম বিরোধিতা হতে পারে, অসম হতে পারে, বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরোধিতা কত প্রকার দাঁড়ালো? বিরোধিতা দাঁড়ালো 4 প্রকার। কি কি? বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা, তারপর অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা। বোঝা গেল বিরোধিতা কয় প্রকার? বচনের বিরোধিতা কত প্রকার দাঁড়ালো? 4 প্রকার। কি কি? বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, আর হচ্ছে অসম বিরোধিতা। তো বোঝা গেল এই হলো বিরোধিতা। এবার প্রশ্ন হচ্ছে স্যার বিপরীত বিরোধিতার সম্পর্ক কোন দুটি বচনের মধ্যে? অনেক প্রশ্ন হতে পারে। এবারে আলোচনা হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক কোন বচনের মধ্যে। প্রশ্নগুলো এবার লজিকটা ভালো করে দেখো। বিপরীত বিরোধিতার সম্পর্ক কোন বচনগুলির মধ্যে? বিপরীত বিরোধিতা মানে সম্পর্কটা হচ্ছে, এটা লজিক ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক ক্লাস, কারণ লজিক ক্লাস থেকেও কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে? যেগুলো এমসিকিউ আর এসিকিউ হয়ে আসবে। তাহলে বিপরীত বিরোধিতার সম্পর্ক কোন বচনগুলির মধ্যে? তখন তোমাকে বলতে হবে এ ই মানে বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা মানে কোন বচনগুলির মধ্যে? আই আর ও এর মধ্যে। ক্লিয়ার? মানে প্রশ্নগুলো কত রকম ভাবে হতে পারে ভালো করে দেখো। এবার যদি বলে অসম বিরোধিতার সম্পর্ক কোন বচনগুলির মধ্যে? অসম বিরোধিতার সম্পর্ক এ আই বা আই এ, ই ও বা ও এ, ও ইর মধ্যে। কখনো তুমি বলবে না ও আর এর মধ্যে অসম বিরোধিতা। তোমাকে অসম বিরোধিতা মানে বললে বলতে হবে এ আর আই এর মধ্যেই দেখাতে হবে, এ আই। ঠিক আছে? এ আই। ঠিক আছে? আর না হলে বলতে হবে আই
এ, মানে এদিক থেকে এদিকে বলতে পারো, এদিক থেকে এদিকে বলতে পারো। আবার ই ও এর মধ্যেও অসম বিরোধিতা, ই ও আবার ও এ ই, ক্লিয়ার হলো? এগুলো হচ্ছে অসম বিরোধিতা। বিরুদ্ধে বিরোধিতা সম্পর্ক কি? বিরুদ্ধে মানে এ ও এর মধ্যেও, আবার আই ই ই এর মধ্যেও, ক্লিয়ার হয়ে গেল? এবার চলো, এবার যদি প্রশ্ন বলে বিপরীত বিরোধিতা কাকে বলে, দেখো এগুলো যে আলোচনাগুলো আমি করছি এগুলো সব কিন্তু লেখা অলরেডি হয়ে গেছে, এগুলো তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যেগুলো লজিক, এই লজিক থেকেই প্রশ্নগুলো আসে, লজিক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি লিখে দিয়েছি, এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, যেগুলো দেখবে পড়লে তোমার জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রশ্ন ভালো করে দেখো, এবার যদি বলে বিপরীত বিরোধিতা কাকে বলে, দেখবে আমি তোমাদের লিখে দিয়েছি বিপরীত বিরোধিতা কাকে বলে। এবার সংজ্ঞাটা ভালো করে দেখো, বিপরীত বিরোধিতা কাকে বলে। তো বিপরীত বিরোধিতা মানে তোমাকে বলতে হবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ককে বলা হয় বিপরীত বিরোধিতা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটাই তো বুঝলাম না, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত এটা কি বলছেন স্যার? মানে বলতে চাচ্ছে যেমন বিপরীত বিরোধিতা মানে কি, উদাহরণটা যতক্ষণ না দেবো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে না, ক্লিয়ার হবে না। মানে এ আর ই বচনের মধ্যে সম্পর্কটা দেখালেই তোমরা বিপরীত বিরোধিতা বুঝতে হবে। তো বিপরীত বিরোধিতা মানে এই যে এ বচন, এ বচনের উদাহরণ একটা দিই, যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। আরেকটা উদাহরণ দিতে হবে ই বচন, কোনো মানুষ নয় মরণশীল, বোঝা গেল? তাহলে এই যে এ বচনে একটা উদাহরণ দিলাম, ই বচনে একটা উদাহরণ দিলাম, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা কখনো আলাদা বচন দিতে পারবে না, আর এটা কখনো আলাদা বচন দিতে পারবে না। উদ্দেশ্য ভালো করে দেখো, মানুষ মানুষ উদ্দেশ্য একই, মরণশীল মরণশীল, বিধেয় পদ একই, এই জন্যই বলছে। তাহলে এই যে দেখো এটা, এই উদাহরণটা দিতে গিয়ে তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, যেগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি। বিপরীত বিরোধিতা মানে এরকম, এ বচনে একটা উদাহরণ দিতে হবে, ই বচনে একটা উদাহরণ দিতে হবে। তো ভালো করে দেখো যে বিপরীত উদাহরণটা কেন, এই যে এ বচন আর ই বচনের মধ্যে সম্পর্কটার নাম কি? বিপরীত বিরোধিতা। তাহলে বিপরীত বিরোধিতা মানে এরকম, তোমাকে একটা উদাহরণ দিতে হবে, এ বচন দিয়ে, এ বচন আলটিমেটলি এটা সামনেও লিখতে পারো পেছনে লিখতে কোনো অসুবিধা নেই। তো সকল মানুষ হয় মরণশীল, এ বচন তো আমরা বচন অর্থাৎ বচন শিখেছি, তাহলে সকল মানুষ হয় মরণশীল। এখানে সকল মানুষ বাদ দিয়ে তুমি এ বচনের একটা অন্য উদাহরণ দিতে পারো, সকল আম হয় মিষ্টি, বা অন্য উদাহরণ দিতে পারো সকল দার্শনিক হয় জ্ঞানী, বা আরো অন্য উদাহরণ দিতে পারো যে সকল চোর হয় অসৎ। মানে মোট কথা এ বচনে একটা উদাহরণ দিতে হবে, ক্লিয়ার হয়ে গেল? তারপর এই যে উদ্দেশ্য আর বিধেয় পদটা দিলে ওই একই উদ্দেশ্য পদ আর বিধেয় পদটা এখানে ব্যবহার করতে হবে, শুধু ই বচন দেওয়াতে কোনোটা শুরুতে ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি তুমি দাও যে সকল দার্শনিক হয় জ্ঞানী, তাহলে ই বচনে উদাহরণ দিতে হবে কোনো দার্শনিক নয় জ্ঞানী, তাহলে উদ্দেশ্য আর বিধেয় পদটা একই দাঁড়ালো। এটাই, যতক্ষণ তুমি উদ্দেশ্য আর বিধেয় পদ দুটো বচনের মধ্যে একই না দিবে ততক্ষণ তোমার এই সম্পর্কটার নাম বিপরীত বিরোধিতা হবে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে বুঝাতে পারলাম? তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন করে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত বা উদাহরণ দাও, তাহলে এই ধরনের তোমাকে উদাহরণ দিতে হবে, যেগুলো আশা করি যদি তুমি আমার এমসিকিউ আর এসএগুলো পড়ে থাকো এগুলো আমি লিখে দিয়েছি, আশা করি তোমার এবার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি ওই যে বলেছি আমার লজিক ক্লাস করলে তোমার এমসিকিউ আর এসএকিউ একদম 1 মিনিটও লাগবে না, চুটকিতে মুখস্থ করবে, ঠিক আছে? এই জন্যই আমার ক্লাস সবার থেকে আলাদা, ঠিক আছে? লাইন দিয়ে থাকে আমার ক্লাস করার জন্য, ঠিক আছে? তো কি বললাম? তাহলে বিপরীত বিরোধিতার হচ্ছে একটি উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় কোনো মরণশীল। ক্লিয়ার হয়ে গেল? সঙ্গে বিপরীত উদাহরণটাও হয়ে গেল। সেম ভাবে এবার হচ্ছে যদি বলে অধীন বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও, আমি দেখো একটা ক্লাস করতে গিয়ে আরেকটা ক্লাস বেরিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সংজ্ঞাটা দিতে গিয়ে আগে উদাহরণটা বুঝাতে হলো, কারণ উদাহরণটা না বোঝালে তোমার সংজ্ঞাটা বুঝতে পারছিলে না। আগে উদাহরণটাও দিয়ে দিই, বাকিগুলো উদাহরণ দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো বিপরীত বিরোধিতার মানে উদাহরণ তো এরকম হলো। এবার যদি তোমাকে বলে অধীন বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও, অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ মানে তোমাকে আই আর ও বচনের উদাহরণ দিতে হবে। তো আই আর ও মানে কি, এই যে উদাহরণটা দিলে
এইটাই মনে করো তুমি উদাহরণ দাও আই বচনে, মনে করো এটাকে তুমি লিখে দাও আই বচন, তাহলে আই বচন লিখলে নিশ্চয়ই তোমাকে এখানে সকলটা কেটে দিতে হবে। কি লিখতে হবে? কোনো কোনো মানুষ হয় মরণশীল। কারণ দেখো বচনের ধর্ম সত্য বা মিথ্যা অ্যাজ এ লজিক হিসাবে সেটা মিথ্যা হতে পারে, যেহেতু উদাহরণ দিয়ে করতে হবে লজিক হিসাবে তোমাকে কিন্তু সেটা ঠিক করতে হবে। কারণ বচনের ধর্মই কিন্তু সত্য বা মিথ্যা, সেই বচনটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে। যেমন কোনো কোনো মানুষ হয় মরণশীল, এটা তো মিথ্যা, বচনটা তো মিথ্যা। সবাই কিছু কিছু মানুষ মরণশীল নাকি? সবাই তো মরণশীল, কিন্তু লজিক হিসাবে সেটা ঠিক আছে। বুঝতে পারলাম? যাই হোক, তোমার সেই উদাহরণটা যদি তুমি নাও দাও কোনো ব্যাপার না। মনে করো আই বচনে একটা উদাহরণ দিলে যে কোনো কোনো একটা উদাহরণ ভালো করে বুঝলে বাকিগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। যেমন কোনো কোনো আম, মনে করো কোনো কোনো আম হয় মিষ্টি, কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে আই বচনের একটা উদাহরণ হলো সেম উদ্দেশ্য আর বিধবদ একই রাখতে হবে যেভাবে এটা রেখেছিলে। তাহলে এটা তো এ বচন ছিল, তাহলে এটা ও বচনে উদাহরণ দিতে হবে। তাহলে এখানে ও বচনে লিখতে, ও বচনের শুরুটা কি? কোনো 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 কোনো, তাহলে কি উদ্দেশ্য বিধবদ একই রাখতে হবে। কোনো কোনো আম, এবার নয় দিতে হবে, কোনো কোনো আম না মিষ্টি, ব্যাস। তাহলে দেখো কোনো কোনো আম হয় মিষ্টি, যেহেতু আই বচনে হয় হবে, আর ও বচন মানে কোনো কোনো আম নয় মিষ্টি, আর আলটিমেটলি ও বচনের শুরুটাও তো কোনো কোনো আই বচন শুরুটাও। তাহলে ও বচনে একটা উদাহরণ দিতে হবে, আই বচনে উদাহরণ দিতে হবে একই, শুধু কি উদ্দেশ্য আর বিধবত্তা সিমিলারিটি রাখতে হবে। মানে দেখো উদ্দেশ্য এটাও আম মিষ্টি, উদ্দেশ্য একই, যেমন এই যে বিপরীত বিরোধিতা। তাহলে একটা উদাহরণ দিয়ে বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ মানে এরকমই একটা, তুমি যে কোনো উদাহরণ দিতে পারো, শুধু আই বচনের উদাহরণ দিতে হবে। যে কোনো 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 চোর হয় অসৎ, মানে এগুলোই তুমি শুধু কি শুরুটা চেঞ্জ করে দিবে, তাহলেই হয়ে যাবে, অ্যাজ এ লজিক হিসাবে ঠিক হয়ে যাবে। তাহলে অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ মানে আই বচনে একটা উদাহরণ দিয়ে ও বচনে একটা উদাহরণ দিবে, শুধু কি মনে রাখবে উদ্দেশ্য আর বিধবতা একই রাখবে। কখনোই এটা বলবে না কোনো কোনো আম হয় মিষ্টি, তারপর ও বচনে কখনোই লিখবে না কোনো কোনো দার্শনিক হয় জ্ঞানী, কখনো নয় জ্ঞানী, কখনোই লিখবে না। উদ্দেশ্য আর বিধবতা ভেরি ইম্পর্টেন্ট, সিমিলারিটি রাখতে হবে। তো বোঝা গেল এটা হলো অধীন বিপরীত। সেম ভাবে এবার যদি তোমাকে বলে বিরুদ্ধ বিরোধী উদাহরণ দাও, তাহলে আই বচন একটা একই উদ্দেশ্য বিধবতা রাখবে, একইভাবে আই বচন আর ই বচন উদাহরণ দিতে হবে। তারপর যদি সেম বলে অসম বিরোধীর একটি উদাহরণ দাও, তাহলে এ বচনে একটা উদাহরণ দিতে হবে, আই বচনে উদাহরণ দিতে হবে। বা এই পাঁচটাও মেনটেন করতে পারো, এই পাঁচটা মেনটেন করলে ই বচন আর ও বচনে উদাহরণ দিতে হবে, আর এই পাঁচটা মেনটেন করলে এ বচন আর আই বচন, যেগুলো আমি সব লিখে দিয়েছি। ক্লিয়ার হয়ে গেল? আশা করি বুঝতে পেরেছি উদাহরণগুলো। এবার চলো এই সংজ্ঞা উদাহরণটা দিয়ে বাকি তোমাদের দৃষ্টান্তগুলো ক্লিয়ার, মানে তোমার সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো করে দেখো এখানে এই যে এবার যদি বলে বিপরীত বিরোধিতা কাকে বলে, দেখো একটা যেমন একটা উদাহরণ দিয়ে দেওয়ার ফলে তোমার বাকিগুলো তোমার ক্লিয়ার হয়ে গেল। এবার মনে করো সংজ্ঞাটা একটা সংজ্ঞা বলে দিলে বাকি সংজ্ঞাগুলো তোমার জলের মতো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি লজিক ক্লাস করতে করতে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো বিপরীত বিরোধিতা কাকে বলে। এবার প্রশ্ন হচ্ছে বিপরীত বিরোধিতা কাকে বলে, প্রশ্ন হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, প্রশ্ন হচ্ছে অসম বিরোধিতা কাকে বলে, প্রশ্ন হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে। জাস্ট একটা সংজ্ঞা বুঝলে বাকি বিরোধিতাগুলো জলের মতো মুখস্থ হবে, নিজে লিখতে পারবে নিজে। আমার পড়াগুলো মুখস্থ করতে 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, এই জন্যই আমার ক্লাস যারা করে 80তে 80 পায় ক্লাস, তবে ওই একটু ভিডিও দেখলে 80তে 80 জীবনে পাবে না। ঠিক আছে, আর এই ক্লাসের সুযোগ ইউটিউবে যদি কোথাও পাবে না, একমাত্র সেটা আমার এখানে। তোমরা যেখানেই পড়ে থাকো না কেন, আমার ক্লাস না করলে তোমাদের ফিলোসফিতে ভালো রেজাল্ট করা স্বপ্নটা অধরাই থেকে যাবে, যেখানেই পড়ে থাকো না কেন, অধ্যায় ধরে ধরে। তাহলে কি বললাম, বিপরীত বিরোধিতা কাকে বলে। এবার দেখো সংজ্ঞাটা এবার মুখস্থ করো। দেখো বিপরীত বিরোধিতা উদাহরণ দিয়েছি এ বচন আর ই বচন। তো ভালো করে দেখো এ বচন একটা উদাহরণ দিয়েছি, উদ্দেশ্য আর বিধবদ একই, এ বচন সকল মানুষ হয়, এটা এখন মনে করো এটা দিয়ে উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল, আর ই বচন কোনো মানুষ নয় মরণশীল, মনে করো এটা। তাহলে এটা এই সম্পর্কটা কি, বিপরীত বিরোধিতা। এবার ভালো করে দেখো উদ্দেশ্য আর বিধবদ একই। এবার ভালো করে দেখো একই উদ্দেশ্য ও বিধ, এই যে একই উদ্দেশ্য মানে কি, যে উদ্দেশ্য আর একই, এই জন্যই বলছে একই উদ্দেশ্য ও বিধ যুক্ত দুটি সামান্য বচন। ভালো করে দেখো তো এ বচন আর ই বচনটা কি সামান্য বচন না? আমরা মনে আছে বচন ক্লাসে আমি তোমাদেরকে গুণ পরিমাণ থেকে যে লজিক ক্লাসটা করিয়েছিলাম, কি বলেছিলাম, নোটও লিখে দিয়েছি। গুণ অনুযায়ী বচন 2 প্রকার, একটা হচ্ছে সদর্থক আর নয়ার্থক, আর পরিমাণ অনুযায়ী বচন 2 প্রকার। কি বলেছিলাম, সামান্য বচন আর বিশেষ বচন বলেছিলাম না? তো আমি কি বলছিলাম, একটা কথা আগেও বলেছি যে ফিলোসফিতে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটার সাথে রিলেটেড, কোনো একটা ক্লাস না করলে তুমি তারপরে ক্লাসটা তুমি বুঝতে পারবে না। ভালো করে দেখো এখানে দেখো এই যে এ বচন আর ই বচনটা,
এ বচন আর ই বচনটা কি সামান্য বচন? মনে আছে তোমাদের? সেই ক্লাসটা প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায় ঢুকে সেই ক্লাসটা করে নেবে, ঠিক আছে? ভালো করে দেখো, গুণ পরিমাণে ক্লাসটা করে নেবে, ভালো করে দেখবে। একই এই যে পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার, সামান্য বচন আর বিশেষ বচন। তাহলে কি এ বচন আর ই বচন কিন্তু এদিকে আবার সামান্য বচন। আলটিমেটলি এই দুটো কিন্তু সামান্য বচন, কারণ এ আর ই সামান্য বচন, আই আরও বিশেষ বচন, যেগুলো আমি লিখে দিয়েছি। তাহলে হলো, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? একই উদ্দেশ্য, ভালো করে দেখো, একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি সামান্য বচন। আলটিমেটলি এদিকে এ আর ই বচন সামান্য বচন। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে। এবার গুণগত পার্থক্য থাকে, পার্থক্য মানে কি? পার্থক্য মানে বুঝতেই পারছো, এটা হয় আর এটা নয়। পার্থক্য মানে গুণের দিক থেকে পার্থক্য আছে, শুধু এক জায়গায় পার্থক্য আছে, কি? গুণগত পার্থক্য। কারণ গুণ অনুযায়ী বচন আমরা দুই প্রকার জেনেছিলাম, একটা হচ্ছে সদর্থক আর একটা নয়ার্থক। সদর্থক কি? যেগুলো হ্যাবাচক হয়, আর নয়ার্থক কি? যেগুলো নাবাচক হয়। ভালো করে দেখো তো, হয়টা কি? হয়টা সদর্থক আর নয়টা কি? নয়ার্থক। তাহলে গুণ অনুযায়ী কিন্তু পার্থক্য আছে। তাহলে ভালো করে দেখো, সংজ্ঞাটা কি দাঁড়ালো? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি এদিকে হয় আর নয়, তাহলে পার্থক্য কি? গুণগত পার্থক্য যদি থাকে, তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কে বলা হয় বিপরীত বিরোধিতা। তোমাকে অবশ্যই বলতে হবে দুটি সামান্য বচন। যদি সামান্য বচনটা না বলো, তাহলে কি করে বুঝবে যে তোমার বিপরীত বিরোধিতার কথা বলছো? এবার যদি তুমি বলো একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্কে বিপরীত বিরোধিতা হবে না। কারণ একই উদ্দেশ্য বিধেয়যুক্ত যদি তুমি বলো, তাহলে এটাও তো হতে পারে আই আর ও, এটাও তো গুণগত পার্থক্য আছে, এটা হয় এটা নয়। তাহলে কোনটা? তাহলে তোমার বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা প্রপারলি হলো না। কারণ একই উদ্দেশ্য বিধেয়যুক্ত, এটার ক্ষেত্রে বলতে হবে বিশেষ বচন, কারণ আই আর ও এর ওটা বিশেষ বচন। তাহলে অধীন বিপরীত বিধেয় সংজ্ঞাটা হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, একই উদ্দেশ্য আর বিধেয়যুক্ত দুটি বিশেষ বচন বললেই মানে অধীন বিপরীতের সম্পর্কটা আসছে। কারণ বিশেষ বচন না বললে আই আর ওকে আইডেন্টিফাই করা হয় না। তাহলে অধীন বিপরীতের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য, এটাও গুণগত পার্থক্য। এই জন্য এখানে অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে বলতে হবে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে, তবেই অধীন বিপরীতিতা। আর যদি বলো একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচন, কারণ এ আর ই বচন সামান্য বচন, যদি বলো একই উদ্দেশ্য আর বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে, তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্পর্ক, সেটাকে বলা হয় বিপরীত বিরোধিতা। তো ক্লিয়ার হয়ে গেল, বিপরীত বিরোধিতা বলতে গেলে তোমাকে সামান্য বচন বলতে হবে। আর বিশেষ বচন যদি অধীন বিপরীতিতা বলা হয়, এই যে আই আর ও, তাহলে এটাও একই উদ্দেশ্য বিধেয়যুক্ত, কিন্তু তাহলে তোমাকে বলতে হবে বিশেষ বচন মানে আইডেন্টিফাই করা হবে আই আর ও। তো এখানে সামান্য বচন আর বিশেষ বচন অবশ্যই বলতে হবে। আশা করি নোটগুলো এবার দেখবে, এই অধ্যায় থেকে যে শর্ট প্রশ্ন লিখে দিয়েছি, দেখবে এবার জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো, বিপরীত বিরোধিতা মুখস্থ হয়ে গেল, অধীন বিপরীতিতা মুখস্থ হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, স্যার অসমটা বলবেন না? অবশ্যই বলবো। এটা হয়ে গেল এটা, তাহলে এটার সংজ্ঞাটা আলাদা, এটার সংজ্ঞাটা আলাদা। ক্লিয়ার হয়ে গেল। পার্থক্য কি? শুধু এক জায়গা চেঞ্জ করতে হচ্ছে, এটা সামান্য বচনের মধ্যে, এটা বিশেষ বচনের মধ্যে। ক্লিয়ার হয়ে গেল। সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে, কারণ এ আর ই সামান্য বচন, পার্থক্য কি? আলটিমেটলি এটা নয় আর এটা হ্যাঁ, তাহলে গুণগত পার্থক্য। আর এটা আই আর ও, দেখালাম এটা হচ্ছে গুণগত পার্থক্য, কিন্তু কি বিশেষ বচনের মধ্যে। ক্লিয়ার? এবার হচ্ছে অসম বিরোধিতা। অসম বিরোধিতা সম্পর্ক সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? অসম বিরোধিতার সংজ্ঞাটা দাঁড়াচ্ছে একই উদ্দেশ্য আর বিধেয়যুক্ত। এখানে তুমি সামান্য বলতে পারবে না, বিশেষও বলতে পারবে না, কারণ এখানে হচ্ছে এই যে পার্থক্যটা আছে না, এটার গুণগত পার্থক্য নেই। এখানে কি বলতে হবে? একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি পরিমাণগত পার্থক্য থাকে, এখানে তোমাকে গুণ বললে চলবে না, এখানে কি বলতে হবে? পরিমাণগত পার্থক্য থাকে, পরিমাণ। কারণ পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার আমরা জেনেছিলাম? পরিমাণ অনুযায়ী বচন কিন্তু দুই প্রকার, একটা সামান্য বচন আর একটা বিশেষ বচন। ভালো করে দেখো তো, এ বচনটা হচ্ছে কি বচন? এ বচনটা হচ্ছে সামান্য বচন। আই বচনটা কি? বিশেষ বচন। তাহলে এ বচনটা সামান্য বচন কি কি জেনেছিলাম? এ আর ই। আর বিশেষ বচন আমরা কি জেনেছিলাম? আই আর ও। তাহলে আই মিলে গেল, আর এদিকে কি? এ মিলে গেল। তাহলে এদিকে পরিমাণ অনুযায়ী কি? এদিকে এ বচন সামান্য বচন, এদিকে বিশেষ বচন। তাহলে পার্থক্যটা কি? সে পরিমাণগত পার্থক্য, গুণগত নেই। কারণ এটাও হ্যাবাচক, এটাও হ্যাবাচক, তাহলে গুণগত পার্থক্য নেই। এটা ভালো করে দেখো, এটাও সামান্য বচন, এটা কিন্তু বিশেষ বচন। পার্থক্য কি? এটা নাবাচক, এটাও নাবাচক। তার মানে গুণগত পার্থক্য নেই, পার্থক্য কি? পরিমাণগত। কারণ এটা সামান্য বচন, এটা বিশেষ বচন। তাহলে এটা সংজ্ঞাটা আমরা সামান্য বলতে পারবো না। কি বলবো? একই উদ্দেশ্য ও বিধেয়, শুধু এটাই বলবো, একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত, বা একই উদ্দেশ্য মানে উদ্দেশ্য আর বিধেয় একই।
অভিন্ন, ঠিক আছে? মানে একই উদ্দেশ্য বিধযুক্ত দুটি বচন, নিরপেক্ষ বচনের মধ্যে যদি কি পার্থক্য থাকে? পরিমাণগত পার্থক্য, গুণগত পার্থক্য নেই, কারণ এটাও হ্যাবাচক, এটাও হ্যাবাচক, এটাও নাবাচক, এটাও নাবাচক, তাহলে গুণগত পার্থক্য নেই, পার্থক্য কি? পরিমাণগত। তাহলে একই উদ্দেশ্য বিধযুক্ত দুটি বচনের মধ্যে বা দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি পরিমাণগত পার্থক্য থাকে, তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্পর্ক সেটাকে কি বলা হয়? হচ্ছে অসম বিরোধিতা। এইভাবে সংজ্ঞাটা বললে তবেই তোমার এই সংজ্ঞাটাকে আইডেন্টিফাই করা হচ্ছে। বোঝা গেল? এবার হয়ে গেল, তাহলে অসম ক্লিয়ার হয়ে গেল। এবার চলো বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা কি? বিরুদ্ধ বিরোধিতা বলতে গেলে তোমাকে এই সংজ্ঞাটা বলতে হবে। এটা আবার সংজ্ঞাটা কি হতে পারে? এটা সংজ্ঞাটা তোমাকে বলতে হবে একই উদ্দেশ্য বিধযুক্ত, একই উদ্দেশ্য বিধযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়গত পার্থক্য থাকে, এখানে বলতে হবে গুণ। ভালো করে দেখো তো, এ বচনটা এদিকে সামান্য বচন, এদিকে আবার ও বচন বিশেষ বচন, এদিকে এ বচনটা হ্যাবাচক, এদিকে আবার ও বচনটা নাবাচক। তার মানে কি? গুণগত পার্থক্য, আবার এদিকে পরিমাণগত পার্থক্য, দুটি পার্থক্য। এখানে আবার বিরুদ্ধ বিরোধিতা দুটি পার্থক্য, এদিকে ই বচনটা নাবাচক, এদিকে আবার ও বচনটা হ্যাবাচক। কারণ ভালো করে দেখো, সদর্থক না, হ্যাবাচক মানে সদর্থক, আর নাবাচক মানে নয়ার্থক, যেগুলো গুণ পরিমাণে আমি শিখেছি। তাহলে এদিকে একই উদ্দেশ্য ও বিধযুক্ত দুটি, এই কথাটা বলতে হবে, একই উদ্দেশ্য ও বিধযুক্ত দুটি নিরপেক্ষ, যেগুলো আমি কিন্তু সব লিখে দিয়ে, এখন যা ক্লাস হচ্ছে সব কিন্তু লেখা হয়ে গেছে। এই ক্লাসটা করলেই তোমার ওগুলো জলের মতো ক্লিয়ার, লজিক ক্লাসটা করলেই ওই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তাহলে একই উদ্দেশ্য ও বিধযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ, গুণ মানে এদিকে হয়বাচক, এদিকে হয় সদর্থক, এদিকে নয়ার্থক, তাহলে গুণগত, ও পরিমাণ এদিকে সামান্য বচন, এদিকে বিশেষ, তাহলে গুণ ও পরিমাণ উভয়গত পার্থক্য থাকে, একই ব্যাপার। তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্পর্ক সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই হলো তোমাদের সংজ্ঞা, সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল, উদাহরণ হয়ে গেল, বিপরীত বিরোধিতা উদাহরণ হয়ে গেল। মনে রাখবে, উদাহরণ দিতে গেলে শুধু উদ্দেশ্য বিধপত্র যেভাবে আমি দেখালাম সেভাবে, এগুলো তো আমি লিখে দিয়েছি, আশা করি ক্লাসগুলো করাচ্ছি। তো ক্লিয়ার হয়ে গেল। এই হলো তোমাদের আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, ক্লাস করতে থাকো, আস্তে আস্তে সব ঢুকবে। আজকের জন্য এইটুকুই। আর প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার।